আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের নবম দশম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায় নিয়ে আমাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা জানবো যে গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র কিভাবে গঠন করতে হয় এবং এই সূত্র ব্যবহার করে কিভাবে সমস্যার সমাধান করতে হয় সে বিষয়ে আমরা জানবো। তাহলে চলো আমরা দেখি কিভাবে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র কিভাবে গঠন করতে হয় এবং এর সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। প্রথমে আমরা দেখব যে গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কিভাবে গঠন করতে হয়। তাহলে গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র গঠন করার জন্য প্রথমে আমরা এই গুণোত্তর ধারাটির প্রথম পদকে a এবং সাধারণ অনুপাতকে r আর পদ সংখ্যা ধরে এই গুণোত্তর ধারাটির পদ সংখ্যাকে ধরে নিলাম n। মনে করি যে n সংখ্যক পদের সমষ্টি কি Sn। তাহলে আমরা লিখতে পারি যে Sn = a প্লাস ar প্লাস ar স্কোয়ার, এবং যেহেতু পদ সংখ্যা হচ্ছে n অর্থাৎ শেষ পদ n, তাহলে শেষ পদের সূত্র আমরা কি জানি? arn-1। তাহলে আমরা এটাকে 1 নং সমীকরণ বা 1 নং ধাপ দিয়ে নিলাম। এখন আমরা এই 1 নং ধাপকে r দ্বারা গুণ করব। তাহলে 1 নং ধাপকে যদি আমরা r দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে? Sn কে r দ্বারা গুণ, a কে r দ্বারা গুণ করলে হবে ar কে r দ্বারা গুণ করলে হবে ar স্কোয়ার, ar স্কোয়ারকে যদি r দ্বারা গুণ করি তাহলে হবে ar কিউব, এবং ar পাওয়ার n-1 কে যদি r দ্বারা গুণ করা হয় তাহলে কি হবে? arn। তাহলে বিষয়টা আমরা একটু দেখি। arn-1 কে r দ্বারা গুণ করা হচ্ছে, তাহলে ar পাওয়ার n-1 কে যেহেতু r দ্বারা গুণ করা হচ্ছে তাহলে আর বেস একরকম, তাহলে ar এর পাওয়ার হচ্ছে কত? 1। তাহলে 1 যদি যোগ করা হয় তাহলে কি হবে? arn-1 প্লাস 1, যেহেতু প্লাসের 1 আর মাইনাসের 1 কাটা যাচ্ছে তাহলে হচ্ছে কি ar পাওয়ার n। তাহলে ar পাওয়ার n-1 কে যদি r দ্বারা গুণ করা হয় তাহলে আমরা পাচ্ছি ar পাওয়ার n। যেহেতু আমরা জানি যে কোনো পদকে r দ্বারা গুণ করা হলে তার পরবর্তী পদ পাওয়া যায়, তাহলে arn এর পূর্ববর্তী পদ কি হবে? arn-1। এখন আমরা এই দুটি ধাপ, এটাকে দুই নম্বর ধাপ দিয়ে নিলাম। এখন আমরা এই দুটি ধাপ কি করব? যোগ করব। বিয়োগ করব। দুটি ধাপ যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে Sn থেকে বাদ যাবে r ইন্টু Sn, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ar প্লাসের যেহেতু আমরা বিয়োগ করছি তাহলে ar মাইনাসের হয়ে যাবে, তাহলে বাদ যাবে ar আর ar স্কোয়ার হচ্ছে প্লাসের, ar স্কোয়ার হবে মাইনাসের, এটা বাদ যাবে। এভাবে বাদ যাওয়ার পর সর্বশেষ ar পাওয়ার n-1, ar পাওয়ার n-1 এটা বাদ যাবে, সর্বশেষ থাকতেছে কি? arn। তাহলে প্রথম a এবং সর্বশেষ arn থাকতেছে, এবং arnটা হচ্ছে কি? যেহেতু আমরা বিয়োগ করতেছি এটা হবে কি? মাইনাসের, তাহলে arn ar পাওয়ার n। তাহলে এখানে আমরা কি কমন নিলাম? Sn কমন নিলাম। Sn কমন নেওয়ার পর এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে r ইজিক্যাল টু, এখান এই দুটি পদ থেকে a মাইনাস ar পাওয়ার n থেকে a কমন যায়, তাহলে a কমন গেলে কি থাকতেছে? 1, আর এখানে থাকতেছে rn। তাহলে এখন আমরা লিখতে পারি কি? a ইন্টু 1 মাইনাস rn রাইট সাইডে থাকবে, এবং লেফট সাইডের 1 মাইনাস rn যদি আমরা ডাইন সাইডে নিয়ে আসি তাহলে এটা ভাগ আকারে আসবে। তাহলে কি দাঁড়ালো? Sn ইজিক্যাল টু a ইন্টু 1 মাইনাস rn ডিভাইড বাই 1 মাইনাস r। যখন r এর মান কি হবে? r এর মান 1 থেকে ছোট হবে। এখন যদি আমরা এখানে যেহেতু 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করেছি, এখন যদি 2 নং সমীকরণ থেকে 1 নং বিয়োগ করা হয় তাহলে কি দাঁড়ায়? তাহলে আর Sn থেকে বিয়োগ হচ্ছে কত? Sn। তাহলে এখানে একইভাবে বাদ যাবে ar বাদ যাবে, ar স্কোয়ার বাদ যাবে, শুধু থাকবে কি? arn থাকবে প্লাসের এবং a থাকবে মাইনাসের। যেহেতু 2 নং সমীকরণটা বিয়োগ করা হচ্ছে তাহলে 2 নং সমীকরণের সকল প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে, এই কারণে এই হবে কি? মাইনাসের। তাহলে এখানে আমরা যদি Sn কমন নিই তাহলে থাকতেছে r-1, আর এখানে a কমন নিলে হচ্ছে rn-1। তাহলে rn যেহেতু লেফট সাইডে আছে এটা গুণাকারে আছে, আমরা যদি রাইট সাইডে নিয়ে আসি পক্ষান্তর নিয়ম অনুসারে সেটা কি? ভাগ আকারে যাবে, অর্থাৎ নিচে যাবে। তাহলে Sn ইজিক্যাল টু a ইন্টু rn-1 r-1। তাহলে এই ক্ষেত্রে r হচ্ছে কি? 1 থেকে বড়। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি সাধারণ অনুপাত
ওয়ান থেকে ছোট হয় তাহলে সমষ্টির সূত্র হচ্ছে এইটা। আর যদি আর এন সাধারণ অনুপাত ওয়ান থেকে বড় হয় তাহলে সমষ্টির সূত্র হচ্ছে এটা। তাহলে সমষ্টির সূত্র দাঁড়াইলো কয়টা? দুইটা। এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। সাধারণ অনুপাতের উপর ভিত্তি করে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে দুটি। যদি আর ছোট হয় তাহলে প্রথমটি, আর যদি আর এন বড় হয় সাধারণ অনুপাত বড় হয় ওয়ান থেকে। আমরা গুণোত্তর দ্বারার আরও কয়েকটি শর্ত সম্পর্কে জেনে নিই বা ভিন্ন সূত্র সম্পর্কে জেনে নিই। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে কি n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে কি n ইন্টু n প্লাস ওয়ান টু ইন্টু টু n প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স। আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হচ্ছে কি, গণের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড টু হোল স্কোয়ার। তাহলে এই তিনটি সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি? স্বাভাবিক সংখ্যার সমষ্টি, নির্দিষ্ট সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা বর্গের নির্দিষ্ট সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এবং নির্দিষ্ট সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সহজেই বের করতে পারি। অর্থাৎ তিনটি সূত্র জানা থাকলে আর যদি সর্বশেষ পদ জানা থাকে, মানে কতটি পদ, n হচ্ছে কত নাম্বার পদ, n এর মান যদি জানা থাকে তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা সহজেই কি করতে পারি? গণ এবং বর্গের সমষ্টির মান বের করতে পারি স্বাভাবিক সংখ্যার। এখন আমরা বা তুমি তোমার পাঠ্য বইয়ের 13.2-18 এবং 19 নম্বর অঙ্কটি এই সূত্র তিনটি বা যে কোনোটি ব্যবহার করে তুমি প্র্যাকটিস করতে পারো। এখন আমরা ধারার যেই সমষ্টি গঠনের সূত্র শিখেছি সেই সূত্র ব্যবহার করে আমরা এখন একটু অঙ্ক করার চেষ্টা করব। সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 10, যে 12 প্লাস 24 প্লাস 48 প্লাস 768 ধারাটির সমষ্টিগত। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেষ পদ হচ্ছে কত? 768। তাহলে এই পদটি ধারাটির কত নাম্বার পদ আমাদেরকে এটা আগে বের করতে হবে। তাহলে আমরা যদি এই ধারার পদ সংখ্যা জানা থাকে তাহলে আমরা সমষ্টির সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে 768 ধারাটির কততম পদ। তাহলে আমরা প্রদত্ত ধারাটি উঠিয়ে নিলাম। এরপর ধারাটির প্রথম পদ হচ্ছে কত? 12। সাধারণ অনুপাত অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ। এখানে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলাম, তাহলে 24কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? 2। তাইলে যেহেতু সাধারণ অনুপাত আর 2, তাহলে 1 থেকে কি বড় এবং এটা একটা গুণোত্তর দ্বারা। যাই হোক, আমরা সেটা আবার পরে জানবো। এখন আমাদের বলা হচ্ছে যে এই 768 এটা কততম পদ এই ধারাটির। তো আমরা ধরে নিলাম যে গুণোত্তর ধারাটির n-তম পদ হচ্ছে কত? 768। আমরা জানি যে n-তম পদ ar n-1। তাহলে যেহেতু এখানে আমরা ধরে নিলাম যে 768 n-তম পদ এবং আমাদের n-তম পদের সূত্র জানা আছে, তাহলে আমরা ar n-1 ইকুয়াল টু কত লিখতে পারি? 768। এর মান হচ্ছে কত? 12। আর এর মান 2 আমরা এখানে লিখে নিই। তো যাক আর n-1 768, এখানে লিখেছে আর এর মান কত? 2 n-1। এখন যদি 12 দিয়ে 768কে ভাগ করা হয় তাহলে কত হবে? তাহলে হবে 64। এখন 64কে আমরা কি লিখতে পারি? 2 এর সূচক হিসাবে, যেহেতু এইখানে লেফট সাইডে এখানে বেস হচ্ছে কত? 2। তো আমরা চেষ্টা করব যে 64কে 2 এর সূচক হিসাবে প্রকাশ করার জন্য। তাহলে এখানে 64কে লেখা যায় 2 টু দি পাওয়ার 6। তাহলে এখানে যেহেতু বেস একই রকম তাহলে পাওয়ারগুলো কি সমান, সূচকের নিয়ম অনুসারে পাওয়ারগুলো হচ্ছে সমান। তাহলে n-1 ইকুয়াল হচ্ছে 6। তাহলে লেফট সাইডে রয়েছে কত? -1, রাইট সাইডে নিয়ে হবে +1। তাহলে 6 আর 1 হচ্ছে কত? 7। তাহলে এই 768 হচ্ছে ধারাটির সপ্তম পদ। তাহলে আমরা জানলাম যে 768 পর্যন্ত ধারাটির 60টি পদ আছে। এখন আমাদেরকে এই 60টি পদের সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু এখানে আর এর মান 1 থেকে বড়, আমরা কিন্তু দুটি সূত্র জানি। সূত্র দুটি হচ্ছে কি, একটা যদি আর মান সাধারণ অনুপাত 1 থেকে ছোট হয়, আর পরেরটি হচ্ছে যে আর এর মান যদি 1 থেকে কি বড় হয়, সাধারণ অনুপাত 1 থেকে বড় হয়, তাহলে সূত্রটি হচ্ছে এইটা। এখানে যেহেতু আমাদের সাধারণ অনুপাত 1 থেকে বড়, তাহলে আমাদের কোন সূত্রটি ব্যবহার করা হবে? যে Sn ইজিক্যাল টু a rn-1 ডিভাইড বাই r-1, এই সূত্রটি ব্যবহার করতে হবে। আমরা এই সূত্রটি প্রথমে উঠিয়ে নিব। আমরা সূত্রটি লিখে নিলাম যে Sn ইজিক্যাল টু a ইন্টু rn-1 r-1। তাহলে আমাদের এর মান জানা আছে 12 আর n এর মান হবে কত? 7। যেহেতু ধারাটিতে 60টি পদ আছে, তাহলে n এর মান 7 লিখে নিলাম, এর মান 12 আর মান হচ্ছে 2, n এর মান 7 -1, নিচে r এর মান হচ্ছে 2 - 1। তাহলে এখন 12 আর যদি
2^7, অর্থাৎ 2 7টা গুণ করা হয় তাহলে কত হয় 128 -1, আর 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত 1, তাহলে 12, আর 128 থেকে 1 বাদ দিলে হচ্ছে 127, 127 কে 1 দ্বারা ভাগ করলে 127, 127 কে যদি 12 দ্বারা গুণ করা হয় তাহলে কত হবে 1524। তাইলে এই প্রদত্ত ধারাটির সমষ্টি অর্থাৎ 768 পর্যন্ত 60টি পদের সমষ্টি হচ্ছে কত 1524। তাহলে এভাবে তোমরা সেই ধারার তোমরা কি করতে পারো সমষ্টি বের করতে পারো। তোমরা অবশ্যই অঙ্কটি খাতায় উঠিয়ে নিবা। খাতায় উঠিয়ে নেওয়ার পর তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 11, 13.2 6, 12, 13, 14, 17 এই যে 6টি অঙ্ক উদাহরণ 11 এবং 13.2 6, 12, 13, 14, 17 এই অঙ্কগুলো ঠিক এই নিয়মে তোমরা প্র্যাকটিস করবা, আশা করি সমাধান হয়ে যাবে। এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের আরও একটি সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে যে 13.2 16 দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 254, অর্থাৎ এই ধারাটির n সংখ্যক মানে কতটা পদের সমষ্টি 254 তোমাকে বলা হচ্ছে, তাহলে কতটি পদ এই n এর মান আমাদেরকে বের করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে লিখে নিব প্রদত্ত ধারা হচ্ছে 2 4 2 + 4 + 8 + 16 এভাবে ধারাটি চলতে থাকবে আর আমাদের n সংখ্যক n এর মান বের করতে হবে। তাহলে যাই হোক আমরা লিখে নিলাম যে প্রথম পদ এ সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ, একইভাবে 4 কে 2 দ্বারা ভাগ করা হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা, তাহলে কত 4 কে 2 দ্বারা ভাগ করা হচ্ছে কত 2, এই একটি গুণোত্তর দ্বারা। আর যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান অবশ্যই 1 থেকে বড়, তাহলে আমাদের কিন্তু সূত্র ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আর এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে এক সূত্র ব্যবহার করতে হবে সমষ্টির ক্ষেত্রে এবং ছোট হলে আরেক সূত্র। তাহলে মনে করে নিই যে গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি কত 254, যেহেতু আমাদের জানা নেই তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমাদের জানা আছে কি গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn = a × 1 - Rn 1, এই ক্ষেত্রে হচ্ছে যে আর সাধারণ অনুপাত কি 1 থেকে ছোট, আর দ্বিতীয়টি হচ্ছে যদি সাধারণ অনুপাত 1 থেকে বড় হয় তাহলে এই সূত্র। এখানে আমরা সাধারণ অনুপাতের মান পাচ্ছি কত 2, অবশ্যই 1 থেকে বড়, তাহলে আমাদের এই দ্বিতীয় সূত্রটি ব্যবহার করতে হবে। আমরা দ্বিতীয় সূত্রটি লিখে নিব, এই দ্বিতীয় সূত্রটি আমাদের ব্যবহার করতে হবে। এখন আমরা এটা লিখে নিই যে গুণোত্তর n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত Sn = a × Rn - 1 r - 1। তাহলে যেহেতু এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি আর আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি 254, তাহলে আমরা দুটিকে কি লিখতে পারি সমান লিখতে পারি। এখন আমরা a এর মান বসাবো, a এর মান হচ্ছে 2, r এর মান হচ্ছে 2, তাহলে মান বসালাম a এর মান 2, r এর মান 2, পাওয়ার n - 1 2 - 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, আর এখানে 2 এর 2 2n - 1 যা ছিল তাই 1 দিয়ে ভাগ করা হলে এটাই হবে 2 × 2n - 1। এখন 2 দিয়ে যদি 254 কে ভাগ করা হয় তাহলে কত হবে 127, লেফট সাইডে হচ্ছে -1 এর, এটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসবো, তাহলে 127 আর একে হচ্ছে কত 128। এখন আমরা বাম দিকে দেখতে পাচ্ছি যে 2 এর সূচক হচ্ছে কত n, তাহলে এখানে আমরা 128 কে চেষ্টা করব যে 2 এর বৃত্তি হিসাবে এই 128 কে প্রকাশ করার জন্য। তাহলে 128 কে কি লেখা যায় 2^7, অর্থাৎ 60টা 2 যদি আমরা গুণ করি তাহলে 128 হবে। এখন বেস যেহেতু একই রকম তাহলে পাওয়ারগুলো কি হবে সমান হবে, তাহলে n সমান হচ্ছে কত 7। তাহলে এই প্রদত্ত ধারাটির 60টি পদের সমষ্টি হচ্ছে কত 254। তাহলে তোমাকে যদি বলা হয়, আশা করি পূর্বের অঙ্কটিও বুঝেছিলে এবং এই অঙ্কটিও আরেকটা নতুন নমুনা, যে কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে তাহলে ওই n এর মান কত, তাহলে তোমরা এই নমুনা অনুসারে প্র্যাকটিস করবা। অবশ্যই অঙ্কটি খাতায় উঠিয়ে নিবা। খাতায় উঠিয়ে নেওয়ার পরে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আরো একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি, সেটা হচ্ছে 13.2 এর 8 নম্বর অঙ্ক। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ হচ্ছে 2√3/9 এবং দশম পদ হচ্ছে 8√2/81, ধারাটির তৃতীয় পদ কত। তাহলে যেহেতু ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেওয়া নাই তাহলে শুরুতে আমাদেরকে কি করতে হবে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে ধরে নিতে হবে। তাহলে আমরা প্রথম পদকে a এবং সাধারণ অনুপাতকে r ধরে নিলাম। আমাদের জানা আছে যে n-তম পদের সূত্র, আমরা জানি যে n-তম পদ কি arn-1, তাহলে এখানে গুণোত্তর ধারাটির পঞ্চম পদ দেওয়া আছে কত 2√3/9, তাহলে আমরা উঠিয়ে নিলাম যে গুণোত্তর ধারাটির পঞ্চম পদ হচ্ছে 2√3/9। এখানে যেহেতু n-তম পদ arn-1 তাহলে পঞ্চম পদ কত হবে
এ আর 5 - 1, তাহলে এ আর 5 - 1 ইকুয়াল টু √3/9। তাহলে 5 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে থাকবে কি 4, তাহলে এ আর 4 ইকুয়াল টু 2√3/9। এটাকে দাপ আমরা 1 দিয়ে নিলাম। এরপর দেওয়া আছে দশম পদ 8√2/81। তাহলে দশম পদের সূত্রকে আমরা কি লিখতে পারি, এ আর 10 - 1 8√2/81। তাহলে 10 থেকে যদি 1 বাদ দেয় তাহলে থাকবে কত 9। এটা আমার ধাপ 2 দিয়ে নিলাম। তাহলে এই ধাপ 2কে আমরা 1 নং দিয়ে ভাগ করব, অর্থাৎ 2 নং ধাপকে 1 নং ধাপ দিয়ে ভাগ করব। তাহলে যেহেতু 2 নং এর লেফট সাইডে হচ্ছে এ আর 9, তাহলে এটা থাকবে উপরে, আর ধাপ 1 এর লেফট সাইডে হচ্ছে এ আর 4, তাহলে এ আর 4 থাকবে নিচে। একইভাবে 8√2/81 এটা থাকবে উপরে, আর 2√3/9 থাকবে নিচে। তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, তাহলে এ আর এ বেস যদি বাদ যায় তাহলে এ আর এর আর বেস একই রকম, তাহলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে 9 - 4। আর এখানে এটা যদি আমরা হরকে গুণাকারে লিখি তাহলে কি হবে, 8√2/81 যা ছিল তাই। এখন এই হরকে গুণাকারে লিখলে 9 যাবে উপরে, 2√3 যাবে নিচে। এখন আমরা যদি 2 দিয়ে 8কে ভাগ দিই তাহলে হবে কত 4, আর √2 যা ছিল তাই। 9 দিয়ে যদি 81কে ভাগ দিই তাহলে 9√3। এখন এই 4কে লেখা যায় 2 × 2, তাহলে 2কে লেখা যায় √2। তাহলে এখানে রুট হচ্ছে কত 5টি, ঠিক একইভাবে 9কে লেখা যায় 3 × 3, অর্থাৎ 3কে লেখা যায় √2। তার মানে 3 হচ্ছে 4টা, √3 হচ্ছে 4টা 9 এর পরিবর্তে। তাহলে এখানে আছে একটা, তাহলে কি 5টা। তাহলে এখানে যেহেতু পাওয়ার একরকম বেস ভিন্ন, তাহলে পাওয়ার পরে বাদ যাবে। তাহলে আমরা আর ইকুয়াল লিখতে পারি কি √2/√3। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম। এখন এ আর এর মান দাফ 1 অথবা দাফ 2 যে কোনো একটাতে আমরা বসাতে পারি, কিন্তু আমরা এখানে কি দাফ 1-এ বসাবো। তাহলে দাফ 1 কি ছিল, এ আর 4 ইকুয়াল টু 2√3/9। তাহলে এ আর 4 ইকুয়াল টু 2√3/9। তাহলে এখানে আর এর মান হচ্ছে কত √2/√3। তাহলে আমরা মান বসালাম। তাহলে এখানে যেহেতু আমরা 4 এর পরিবর্তে রুট লিখেছিলাম 4টা আর একটা 5টা, এখানে লিখেছিলাম ঠিক 9 এর পরিবর্তে রুট লিখেছিলাম কত 4টা। তাহলে আমরা 4টা রুটের পরিবর্তে পাচ্ছি কত 4, ঠিক একইভাবে 4টা √3 পরিবর্তে পাচ্ছি কত 9। আমরা লিখে নিলাম 4/9। এখন এই 9 যাবে উপরে আর 4 আসবে কি নিচে। যদি আমরা পক্ষান্তর করি তাহলে 9কে 9 দিয়ে ভাগ করলে ভাগ যাবে, আর এখানে 2 দিয়ে যদি 4কে ভাগ করা হয় তাহলে কত হবে 2 হবে, আর উপরে থাকতেছে কি √3। তাহলে আমরা এ এর মান পেয়ে গেলাম কত √3/2, আর সাধারণ অনুপাত আর এর মান পেয়ে গেলাম কত √2/√3। তাহলে আমরা এখন যেহেতু এ এবং আর এর মান জানা আছে, তাহলে এই ধারাটির যে কোনো পদে আমাদের বের করা সম্ভব। কারণ গুণোত্তর ধারার যদি প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মান জানা থাকে তাহলে যে কোনো পদই বের করা সম্ভব। কারণ প্রথম পদ এ কে যদি আর দ্বারা গুণ করা হয় তাহলে হবে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদকে যদি আর দ্বারা গুণ করা হয় তবে তৃতীয় পদ। যাক, এখানে আমাদের প্রশ্ন করা হচ্ছে যে ধারাটির তৃতীয় পদ কত। তাহলে আমরা ধারাটির তৃতীয় পদ বের করব। ধারাটির তৃতীয় পদের সূত্র হচ্ছে কি, ঠিক nতম পদের সূত্র অনুসারে n এর জায়গায় 3 হবে, তাহলে a আর 3 - 1। এখন আমরা মান বসাবো, এর মান হচ্ছে কি √3/2 আর আর এর মান হচ্ছে কি √2/√3। তাহলে এখানে স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে থাকবে কত 2/3। এখন 2 দিয়ে যদি বাদ যায় তাহলে থাকতেছে কত উপরে √3, আর আমরা নিচেকে 3কে লিখতে পারি কি √3। তাহলে √3 একটা কাটা যাবে, উপরে থাকবে 1 আর নিচে থাকবে কি √3। তাহলে ধারাটির তৃতীয় পদ কত 1/√3। তাহলে এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হইতো, এখন যদি প্রশ্ন করা হয় এই ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি নির্ণয় করো, 5টি বলা হইতে পারে 10টি বলতে পারে, তো যাই হোক আমরা এখানে লিখেছি ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদেরকে এই 5টি পদের সমষ্টি বের করার জন্য শুধু দরকার ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত, এই দুটি মান দরকার। তাহলে আমরা প্রথমে এই দুটি মান উঠিয়ে নিব। ধারাটির প্রথম পদ a √3/2 এবং সাধারণ অনুপাত হচ্ছে কত 2/√3। তাহলে ধারাটির 5টি পদের সমষ্টি। তাহলে আর এর মান যেহেতু 1 থেকে ছোট, তাহলে গুণোত্তর ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা কয়েকবার লিখেছি অবশ্য, সেটা হবে তোমরা বুঝতে পারছো sn = a × 1 - rn 1 - r। আর যদি আর এর মান
ওয়ান থেকে বড় হইতো তাহলে আর পাওয়ার n মাইনাস ওয়ান হতো, নিচে হইতো আর মাইনাস ওয়ান, যেহেতু ছোটো তাহলে এই সূত্রটি। এখন আমরা মান বসাবো, তাহলে মান বসালে এর মান হচ্ছে কি রুট থ্রি বাই টু, ওয়ানের ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে রুট ওভার টু বাই রুট ওভার থ্রি, পাওয়ার হচ্ছে ফাইভ, যেহেতু পাঁচটি পদের সমষ্টি n এর মান হচ্ছে ফাইভ, নিচে ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে কত রুট টু বাই থ্রি। তাইলে এখন এর মান যা ছিল তাই, এখানে আমরা যেহেতু ফাইভ তাহলে চারটির পরিবর্তে লিখতে পারি ফোর, আর একটা রুট টু থাকবে, ঠিক একইভাবে চারটা রুট থ্রির পরিবর্তে লিখতে পারি নাইন আর একটা রুট থ্রি থাকবে, আর নিচে হচ্ছে কি লসাগু হচ্ছে রুট থ্রি, ওয়ানের নিচে ওয়ান আছে, ওয়ান দিয়ে গুণ করলে রুট থ্রি, ভাগ করলে রুট থ্রি, গুণ করলে কি হবে রুট থ্রি, মাইনাস রুট থ্রি দ্বারা রুট থ্রিকে ভাগ করলে কত হবে এক, একে আর রুট ওভার টু গুণ করলে রুট ওভার টু, নিচে এটা হলো। এরপর আমরা কি লিখতে পারি, উপরে যদি একইভাবে নাইন রুট থ্রি লসাগু হয় তাহলে ওয়ান দিয়ে গুণ করলে কি হবে নাইন রুট থ্রি মাইনাস, আর নাইন রুট থ্রি ভাগ করলে এক হবে, এক আর ফোর রুট টু গুণ করলে ফোর রুট টু, নিচে যা ছিল তাই। এখন আমরা নিচের এই হরটাকে আমরা গুণাকারে লিখব, যদি আমরা গুণাকারে লিখি তাহলে এখানে রুট ওভার থ্রি বাই টু লিখেছি, আর উপরে ছিল নাইন রুট থ্রি মাইনাস ফোর রুট টু, নিচে নাইন রুট থ্রি, আর নিচের হরটাকে আমরা গুণাকারে লিখলে তাহলে রুট ওভার থ্রি যাবে উপরে, আর রুট থ্রি মাইনাস রুট টু আসবে কি নিচে। এখন এই রুট থ্রি আর রুট থ্রি বাদ যাচ্ছে, আর নিচে হচ্ছে নয় দুগুণে কত আঠারো, আর এর শুধু আমরা লিখে নিলাম নাইন রুট থ্রি এবং ফোর মাইনাস ফোর রুট ওভার টু, এটা যা ছিল তাই, আর নিচে কি থাকতেছে রুট থ্রি মাইনাস রুট টু। তাহলে এই রুট থ্রি মাইনাস রুট টুকে যদি আমরা নিচ থেকে বাদ দিতে চাই তাহলে অবশ্যই এটার বিপরীত রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে কি রাশি দ্বারা গুণ করবো, রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু দ্বারা গুণ করবো, তাহলে এটা উপরেও লিখে দিতে হবে রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু। তাহলে নিচে কি হচ্ছে, উপরে যা ছিল তাই নাইন রুট থ্রি টু, এইটা দুইবার চলে এসেছে, তাহলে এখানে রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু, রুট ওভার থ্রি মাইনাস রুট টু, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হচ্ছে রুট ওভার থ্রি আর বি হচ্ছে রুট ওভার টু লিখে নিলাম, আর উপরে আমরা এখানে নাইন রুট থ্রি যদি রুট থ্রির সাথে গুণ করি তাহলে নাইনের নাইন, আর রুট থ্রি গুণ করলে রুট থ্রি স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে কি থ্রি, প্লাসের প্লাস, আর নাইন রুট থ্রি এবং টু এ গুণ করলে নাইনের নাইন, থ্রি আর টু এ গুণ করলে যেহেতু দুটার উপর রুট তাহলে তিন দুগুণে কত ছয়। একইভাবে এখন মাইনাস ফোর রুট টু যদি থ্রিকে গুণ করি তাহলে ফোর এর ফোর আর টু এর থ্রি গুণ করলে তিন দুগুণে ছয়, ফোর রুট সিক্স, প্লাসে মাইনাসে মাইনাস ফোর, আর রুট টু হচ্ছে রুট টু স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা গেলে থাকবে টু, টু এর চারে গুণ করলে কত আট, তাহলে এটা রুট ওভার থ্রি বাই এইটিন যা ছিল তাই থাকবে। এখন তিন নং 27, নাইন রুট সিক্স এর থেকে বাদ যাবে ফোর রুট সিক্স, তাহলে নয় থেকে যদি ফোর বাদ দেয় তাহলে ফাইভ রুট সিক্স, এইটের এইট যা ছিল তাই, আর নিচে স্কোয়ার রুটে কাটা থাকবে থ্রি মাইনাস স্কোয়ার রুটে কাটা থাকবে কত টু, তাহলে টু থেকে থ্রি থেকে টু বাদ দিলে থাকতেছে এক, আর উপরে হচ্ছে 27 থেকে আট যদি বাদ দেয় থাকবে কত উনিশ, আর এখানে ফাইভ রুট সিক্স যা ছিল তাই, তাহলে এখানে থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান, ওয়ান দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি থাকতেছে উনিশ প্লাস ফাইভ রুট সিক্স। তাহলে এই ছিল এই ধারাটির পাঁচটি পদের কি সমষ্টি, এই ছিল ধারাটির পাঁচটি পদের সমষ্টি। এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব, সেটা হচ্ছে 13.2 এর 11 নম্বর। তাহলে থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 গুণোত্তর ধারাভুক্ত হলে ধারাটির এক্স ওয়াই জেড এর মান বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত ধারা হচ্ছে কত থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড 243, তাহলে ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অনুপাতকে 8 ধরে নিলাম, আর ধারাটির এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রদত্ত ধারাটির পঞ্চম পদ 243, অর্থাৎ 1 2 3 4 পঞ্চম পদ হচ্ছে কত 243, তাহলে আমরা গুণোত্তর ধারাটির পঞ্চম পদ 243 লিখে নিলাম। এরকম যদি ধারা দেওয়া থাকে তোমরা দেখো যে চতুর্থ পদ দেওয়া আছে তাহলে ঠিক একইভাবে লাগবে, চতুর্থ পদ দেওয়া, তৃতীয় পদ দেওয়া থাকলে তৃতীয় পদ লিখবা। যদি এই ধরনের কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে যেহেতু পঞ্চম পদ 243 আমরা লিখলাম, আমরা জানি যে পঞ্চম পদ কত এ আর 5 মাইনাস 1, তাহলে এ আর 5 মাইনাস 1 সমান আমরা কত লিখতে পারি 243। তাহলে এখানে আমরা এর মান বসাচ্ছি, এর মান কত 3,
আর যা ছিল তাই 5 থেকে 1 চলে গেলে হচ্ছে কত 4, তাহলে 243 কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 243 কে 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 3 8 24 3 3, তার মানে 81। তাহলে 81 কে কি লেখা যায় 3 এর সূচক হিসাবে লেখা যায়। তাহলে 3 পাওয়ার যদি 4টা 3 গুণ করা হয় তাহলে কত 81। যেহেতু এখানে পাওয়ার 1 তাহলে বেস কি হবে সমান হবে, তাহলে আর সমান কত 3। তাহলে আমরা এই ধারাটির সাধারণ অনুপাত আর পেয়ে গেলাম। আমি তোমাদের পূর্বেই বলেছি যদি প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মান জানা থাকে তাহলে ধারাটির যে কোনো পদ বের করা সম্ভব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক হচ্ছে ধারাটির কত পদ দ্বিতীয় পদ, তাহলে আমরা লিখতে পারি ধারাটির দ্বিতীয় পদ কত সূত্র অনুসারে এ আর 2 - 1, এ এর মান হচ্ছে কত 3, আর এর মান 3, আর 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 3 থেকে কত 9। ঠিক একইভাবে ধারাটির দ্বিতীয় পদ হচ্ছে কত y ইজিক্যাল টু কত হবে a আর 3 - 1, সূত্র অনুসারে a আর 3 - 1, তাহলে এর মান হচ্ছে 3, আর এর মান 3, আর 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত 2, তাহলে 3 3 9, আর এই 3 এর সাথে গুণ করলে হবে 3 9 কত 27। একইভাবে z হচ্ছে কত ধারাটির চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদের সূত্র হচ্ছে কি a আর 4 - 1, তাহলে এর মান হচ্ছে কত 3, আর এর মান 3, আর 4 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে কত 3, তাহলে 3 কয়টা 4টা, অবশ্য গুণ করলে কত আমরা এখানে দেখেছি 4টা 3 ইকুয়াল টু কত 81, তাহলে আমরা এখানে 81 লিখতে পারি, বা এখানে 3টা গুণ করলে 27, 27কে যদি 3 দ্বারা গুণ করা হয় 81, তাহলে তুমি সরাসরি লিখতে পারো বা এইভাবে 27 লিখে গুণ করে 81 দেখাতে পারো। তাহলে আমরা অবশ্যই x y z এর মান পেয়ে গেলাম, x ইকুয়াল টু 9, y ইকুয়াল টু হচ্ছে 27 এবং z ইকুয়াল টু হচ্ছে কত 81। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে অবশ্যই এইভাবে প্র্যাকটিস করবা। তো প্রথমে অঙ্কটি তোমার খাতায় উঠিয়ে নেওয়া, উঠিয়ে নেওয়ার পরে তুমি তোমার পাঠ্য বইয়ের মিল করে অঙ্কের সাথে প্র্যাকটিস করতে পারো। আমরা তোমার পাঠ্য বইয়ের আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করো, সেটা হচ্ছে 17 নম্বর অঙ্ক 13.2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ধারা দেওয়া আছে 2 + 2 - 2 + 2 - 2, অর্থাৎ প্লাসের 2 আর মাইনাসের 2 যদি বাদ যায় তাহলে কি 0 হবে। তারপর অঙ্কটি করতে হবে, এখানে বলা হচ্ছে ধারাটির 2n + 2 সংখ্যক পদের সমষ্টি বের করতে। তাহলে প্রথমে আমরা ধারাটি উঠে নিলাম, ধারাটির প্রথম পদ হচ্ছে a = 2, সাধারণ অনুপাত হবে দ্বিতীয় পদ -2 কে 2 দ্বারা ভাগ, তাহলে কত হচ্ছে -1। এখন এটি একটি গুণোত্তর দ্বারা, তাহলে গুণোত্তর দ্বারা যেহেতু r এর মান -1, তাহলে আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে a × 1 - rn - 1। তাহলে এখানে আমরা এর মান বসিয়ে নিব, এর মান যা ছিল তাই 1 - rn, তাহলে n এর জায়গায় কত বলা হচ্ছে তোমাকে যে 2n + 2 সংখ্যক পদের সমষ্টি, তাহলে n এর জায়গায় 2n + 2 সংখ্যক পদের সমষ্টি আমরা লিখে নিলাম। তাহলে এখানে এই যে 2n + 2 হচ্ছে কি অবশ্যই একটি কি জোড় সংখ্যা, যদি n এর মান 1 হয় তাহলে 2 কে 2 আর 2 যোগ করলে তো 4, তাহলে অবশ্যই একটি জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যদি হয় তাহলে মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা কি থাকবে প্লাস হয়ে যাবে, আর 1 যত সংখ্যায় গুণ করা হোক 1 হবে। তাহলে এখানে আমরা এর মান বসালাম 2, 1 এর 1, আর এর মাইনাসের পাওয়ার যেহেতু জোড় তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, আর 1 তো 1ই থাকবে। আর নিচে দেখো, নিচে আর এর মান কত -1 বসিয়েছি, আর -1, তাহলে 1 -1 এসে +1, তাহলে নিচে কি হচ্ছে 1 এর 1 যোগ করলে কত 2, আর এখানে 1 থেকে যদি 1 বাদ দেয় তাহলে 0, তাহলে 0 আর 2 এ গুণ করলে হচ্ছে 0, আর নিচে হচ্ছে 1 আর 1 যোগ করা হলে 2, তাহলে 0 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কি 0 হবে। তাহলে প্রদত্ত ধারাটির 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কি 0। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আরও একটি সমস্যা নিয়ে তোমার আলোচনা করবো পাঠ্যবইয়ের, সেটা হচ্ছে 13.2 এর 14 নম্বর অঙ্ক, log 2 + log 4 log 8 ধারাটির 10টি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা লিখবো যে প্রদত্ত ধারাটি হচ্ছে কি log 2 + log 4 log 8। তাহলে ধারাটির প্রথম পদ, ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা ধরে নিলাম যে নির্ণয় সমষ্টি হচ্ছে Sn। যেহেতু ধারাটির 10টি পদের সমষ্টিকে আমরা S10 ধরে নিয়েছি, তাহলে S10 সমান আমরা কি লিখতে পারি, S10 সমান log 2 + log 4 + log 8 প্লাস, অর্থাৎ দশম পদ পর্যন্ত, 10টি পদ দশম পদ পর্যন্ত। আমরা এখন এটাকে কি লিখতে পারি log 2, আর 4 কে লিখতে পারি কি 2², 8 কে লিখতে পারি কত 2^3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ log 2, দ্বিতীয় হচ্ছে log 2² 3, 2, তৃতীয় পদ হচ্ছে কি 3 এক্ষেত্রে, তাহলে দশম পদ কি হবে 2^10, তাহলে দশম পদকে আমরা লিখে নিলাম। এখন আমরা পাওয়ারকে
সহগ হিসাবে লিখে নেব, সূচকের সহগ হিসাবে লিখে নেব। তাহলে লগ 2 এখানে 2 সহগ হিসাবে চলে আসবে, 3 সহগ হিসাবে চলে আসবে, একইভাবে 10 সহগ হিসাবে চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লগ 2, 2 ইন্টু লগ 2, 3 ইন্টু লগ প্লাস 3 ইন্টু লগ 2 এবং 10 ইন্টু লগ 2। তাহলে এখানে আমরা লগ 2 কমন যাচ্ছে। তাহলে লগ 2 কমন গেলে কি হচ্ছে, এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 2, এখানে 3, এখানে থাকতেছে 10। তাহলে এখানে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, যেখানে এই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 10 পর্যন্ত, এটা কোনো ক্রমেই লগ 2 এর সামনে লিখবে না। তাহলে লগ 2 এর সামনে লিখলে সেটা বোঝাচ্ছে কি, অর্থাৎ 2 এর সাথে গুণ, কিন্তু এটা লিখতে হবে কি, বা লগ 2 এর বাম পাশে। তাহলে এখানে আমাদের একটা সূত্র জানা আছে, স্বাভাবিক সংখ্যার n তম পদ পর্যন্ত সমষ্টি সূত্র n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে এখানে n এর মান হচ্ছে কত, 10। তাহলে আমরা কি লিখতে পারি, 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইড বাই 2, এই সূত্রের সাথে মিল রেখে। তাহলে কি হচ্ছে, কি দাঁড়ালো, তাহলে 10 এর একে হচ্ছে কত, 11, 10 এর 10 নিচে 2 লগ 2। এখন 2 দিয়ে যদি 10কে ভাগ দেওয়া হয় তাহলে হচ্ছে কত, 5, 11 11 লগ 2। তাহলে 5 দিয়ে 11কে গুণ করলে 5 11 কত, 55 লগ 2। তাহলে এই ধারাটির লগ 2 প্লাস লগ 4, এই ধারাটির 10টি পদের সমষ্টি হচ্ছে কত, 55 লগ 2। তা আশা করি এই পর্যন্ত যতগুলো তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক নিয়ে আলোচনা করেছি বুঝতে পারছো। তোমরা এই অঙ্কটি খাতায় উঠে নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবা। আশা করি তোমরা ক্লাসটি অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা এই নবম দশম শ্রেণীর গণিতের ত্রয়োদশ অধ্যায়ের 4টি ক্লাস করেছি। তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখে নিবা এবং খাতায় নোট করবা, যথাসম্ভব প্র্যাকটিস করার চেষ্টা করবা। তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যাই থাকবে না এবং এই 2 অধ্যায় মিলে যে কোনো সৃজনশীলই হোক না কেন, তুমি অবশ্যই সৃজনশীলের উত্তর সঠিক এবং সুন্দরভাবে লিখতে পারবা। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সেই পর্যন্ত তোমরা ঘরে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।